সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, বাম দিকে আছেন রাজনীতিক এবং তিনি একজন প্রকৌশলী, মানবাধিকার কর্মী, ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 9 ডিসেম্বর 2025। শেখ হাসিনার শাসনামলে 15 বছর 7 মাস 4 দিনের ঠিক এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 1 ঘন্টার ভয়াবহ পতন, আতঙ্ক, বিনিয়োগকারীদের বিক্ষোভ। 2011 আবার ভরাট হচ্ছে তুরাগ, আরও সংকুচিত নৌপথ। 2012 সরকারের একচোখা নীতির কারণে দেশে দুর্নীতি বাড়ছে। 2013 কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি। 2014 লক্ষ্মীপুরে আটকের পর যুবদল কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ। 2015 ফাঁসি থেকে রক্ষা শীর্ষ সন্ত্রাসী জোসেফের। 2017 খালেদা জিয়ার বিদেশে সম্পদ পাচার বিষয়ে বিএনপি, প্রধানমন্ত্রী ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা, বিএনপি। 2018 দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ফখরুল। 2019 বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা মাতালেন সালমান ক্যাটরিনা। 2021 বেপরোয়া ডাক্তার মুরাদ হাসান। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি ডক্টর মোহাম্মদ ওমর ফারুক আপনার কাছ থেকে। 2010 সালের একটি সংবাদ, 1 ঘন্টায় ভয়াবহ পতন, আতঙ্ক, বিনিয়োগকারীদের বিক্ষোভ। শেয়ার বাজার সংক্রান্ত একটি খবর ছিল। শেয়ার বাজার ছিল আলোচিত, সমালোচিত এবং শেয়ার বাজার ছিল খবরের প্রায়ই শিরোনাম হতো এবং বেশ কিছু আলোচিত নাম শেয়ার বাজারকে ঘিরে জন্ম নিয়েছে। এটা কি আসলে অস্থিরতার দোহাই ছিল, না আসলেই অস্থিরতা ছিল? শেয়ার বাজারের দরের উত্থান পতন হতে পারে বিভিন্ন কারণে, সেটা অনেক সময় হয়েছে, কিন্তু এ ধরনের ম্যাসিভ একটি ঘটনা বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে বলা হচ্ছে যে 55 বছরের ইতিহাসে প্রথম ঘটেছে। এটি 2010 সালের শেষের দিকে, 11 সালের প্রথম দিকে। তো এই যে ঘটনাটি ঘটেছে, এটি বিগত ফ্যাসিবাদ সরকার শাসন ক্ষমতা গ্রহণ করার পরেই এটির কার্যক্রম শুরু হয়েছে। 2009 সালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এই শেয়ার বাজার কেলেঙ্কারির পরে যে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির যে রিপোর্টটা উপস্থাপন করা হয়েছে, সেখানে তার আলোকে যে বিশ্লেষণটা আমরা তৎকালীন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই ডাটা অনুযায়ী বলছে যে 2009 সালে হঠাৎ করে এই সূচকটা 62% উন্নীত হয় এবং 2010 সালের শেষের দিকে এসে এটি 83% উন্নীত হয় সূচক। যে সূচকটা সাধারণত এত দ্রুত র্যাপিডলি আপ ডাউন করে না। এরপরে যখন এটি পতন ঘটে 2011 সালে, সেটি 10% নেমে যায়, 83 থেকে 10-এ নেমে আসে। পরবর্তীতে আবার কিছুটা এটিকে বাংলাদেশ ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এটিকে 30% উন্নীত করা হয়। এখন বিষয়টা হচ্ছে যে শেয়ার বাজারে যে কেলেঙ্কারি হয়েছে, লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা মাথায় হাত দিয়েছে, তারা
স্টক এক্সচেঞ্জের সামনে তারা আন্দোলন আমরা করেছে, দেখেছি ছাদ থেকে লাফিয়ে ছাদ দিয়ে পড়ে লাফেছে, অনেকে গায়ে আগুন আত্মহত্যা দিয়েছে, করতে দেখেছি। আত্মহত্যা করেছে। এখন বিষয়টা হচ্ছে যে কৃত্রিমভাবে যখন দাম বাড়ানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে এমন কিছু বিও অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করা হয়েছে যেগুলো শনাক্ত করা যায় না। তো এই ধরনের কাজগুলো অবশ্যই স্টক এক্সচেঞ্জ কমিশনের অনুমতি ছাড়া এটা করা সম্ভব নয়। এই কাজগুলো হয়েছে, এখানে লক্ষ লক্ষ বিও অ্যাকাউন্ট দিয়ে কিছু লেনদেন করা হয়েছে এবং কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়েছে। মানুষ বাধ্য হয়ে বা মানুষ লোভের বশবর্তী হয়ে অসংখ্য মানুষ এখানে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। 2009, 10, 11 এই সময়টুকুতে যে বিনিয়োগ হয়েছে কোটি কোটি টাকা। তদন্ত কমিশন এর কারণে একটা তদন্ত কমিশন হয়েছে, আমরা জানি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইব্রাহিম খালেদের নেতৃত্বে, এবং সেই তদন্ত কমিটি যে রিপোর্টটা প্রকাশ করেছে প্রায় $50 বিলিয়ন সমপরিমাণ অর্থ লোপাট হয়েছে। এখন এই যে লোপাট হয়েছে এবং এই যে 2009 থেকে 10-এর মধ্যে পরিকল্পিতভাবে এটার দাম বাড়ানো হয়েছে, সিকিউরিটিজ অ্যাক্সেস কমিশন যেটি রয়েছে আমাদের CSE, তো ওনারা সেখানে যারা দায়িত্বে ছিলেন তারা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করেননি, যার কারণে অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পালন করেনি, বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেটরি বডি আছে তারাও দায়িত্ব পালন করেনি। তার মানে হচ্ছে এখানে অর্থ মন্ত্রণালয়ের একটা দায়িত্ব রয়েছে, এখানে রেগুলেটরি কমিশনের একটা দায়িত্ব রয়েছে এবং এই স্টক এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান তারও একটা দায় রয়েছে। তো এই দায়গুলোকে তদন্ত করার জন্য, দেখার জন্য আসলে কি ঘটেছে, যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ইব্রাহিম খালেদ সাহেবের নেতৃত্বে, সেই তদন্ত কমিটি একটা রিপোর্ট দিয়েছে এবং রিপোর্টের মধ্যে তারা কিছু অবজারভেশন দিয়েছেন। বিশেষ করে তখনকার ফেসিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে উপদেষ্টা ছিল, বাণিজ্যিক উপদেষ্টা, শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের নাম উঠে এসেছে এবং সেখানে আরও বেশ কয়েকজন তখনকার স্টক এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের নাম এসেছে, রকিবুল ইসলাম সাহেবের নাম এসেছে এবং কিছু সরকার পক্ষের দলীয় কিছু ব্যক্তিবর্গের নাম এসেছে। দেখেন এই নামগুলো কিছুটা নাম প্রকাশ পেয়েছে যেহেতু সাংবাদিকদের প্রশ্নের কারণে, কিন্তু মূল যে রিপোর্টটা, এই রিপোর্টটা যখন তারা জমা দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ে, অর্থমন্ত্রীর কাছে আবুল মাল আব্দুল মুহিত তখনকার অর্থমন্ত্রী, তিনি তখন বলেছেন যে এই যে তদন্ত রিপোর্ট একটা হয়েছে এটাকে আরও অধিকতর তদন্তের জন্য আমরা যাব এবং এরপর আমরা ব্যবস্থা নেব। আলটিমেটলি দেখা গেছে যে এই অধিকতর তদন্তটি আমরা আলোর মুখ দেখেনি এবং যাদের বিরুদ্ধে এই তদন্ত কমিটি সুপারিশ করেছে বা সাংবাদিকদের আলোচনায় পত্রপত্রিকা লেখা এসেছে, 2010 সালের তখনকার প্রথম শ্রেণীর সকল দৈনিক পত্রিকা এই নামগুলো উঠে এসেছে। আর সেখানে ব্যবসায়ীদের মধ্যে অন্য দলের ব্যবসায়ীদের নামও দু একটা আমরা দেখেছি। কিন্তু এই যে একটা বড় ধরনের কেলেঙ্কারি, লক্ষ লক্ষ মানুষের পুঁজিগুলোকে হাতিয়ে নিয়ে শেয়ার মার্কেটকে একবারে 10 নামিয়ে দেওয়া হয়েছে, যে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, এর কোনো বিচার আমরা দেখিনি। মানে এটি আসলে কেলেঙ্কারি ছিল না, এটি ছিল প্ল্যান গেম, পরিকল্পিত প্ল্যান গেম। গভর্নমেন্টের এখানে যোগ সাজস ছিল, গভর্নমেন্টের যে কারণে তদন্ত হয়েছে, তদন্ত প্রতিবেদন এসেছে, কিন্তু বিচার হয়নি। তো এটির পেছনে সরকারের যখন শীর্ষ পর্যায়ে সম্পৃক্ত ছিল, এ কারণে এটি বিচার হয়নি বা আলোর মুখ দেখেনি বা অধিকতর তদন্তের কারণে এটি হিমঘরে পাঠানো হয়েছে বলে আপনি বলতে চাচ্ছেন। জি, ধন্যবাদ। রেজাউল করিম, আপনার কাছ থেকে শুনতে চাই। প্রসঙ্গে একটু মানে সাপ্লিমেন্ট দিতে চাই ওমর ফারুক ভাইয়ের সঙ্গে আর কি। আপনার এটা ছিল পরিকল্পিত এবং রাষ্ট্রের টপ পর্যায়ের মানে শেখ হাসিনা থেকে এটা শুরু হয়েছে এবং আমরা আজকে পর্যন্ত এটার ভোগান্তি ভোগ করতেছি। কিভাবে আমি আপনাকে এখনো শেয়ার বাজার ঘুরে দাঁড়ায় না, শেয়ার বাজার না শুধু, শেয়ার বাজারের সঙ্গে তো আরও ইনস্টিটিউশন আছে। যেমন ধরেন এই যে 5টা ব্যাংক সরকার একীভূত করছে, আপনি হয়তো নিউজে রিপোর্ট দেখেছেন যে আপনার যারা প্রাইমারি শেয়ার হোল্ডার তাদের এই শেয়ার বাবদ আর কোনো করা হবে না, মানে তাদের শেয়ার জিরো করে দেওয়া হয়েছে। এই যে সাধারণ মানুষ তারা কি অন্যায় করেছে, এক্সিম ব্যাংকের একজন সাধারণ শেয়ার হোল্ডার, তাদের আজকে শেয়ার জিরোতে পরিণত হয়েছে এই শেখ হাসিনা থেকে শুরু করে তার যে উপদেষ্টার নাম বলল সালমান এফ রহমান এবং অন্যান্য যারা, এরা এটা কারসাজি করে জনগণের টাকা লুট করেছে এবং এই টাকা এই দেশেও নাই, এই টাকা বাইরে পাচার হয়েছে। এবং পাচার হওয়ার কারণ যেটা হচ্ছে, শেখ হাসিনার একজন ক্যাশিয়ার নামে পরিচিত ছিলেন, তিনি এই ব্যাংকগুলোকে লুট করেছেন এবং এই ব্যাংকের শেয়ার আপনার জিরোতে পরিণত হয়েছে। আজকে ব্যাংক 5,000 টাকা দিতে পারতেছে না তাদেরকে, ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে, মানুষের দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমার দৃষ্টিতে আপনার এই যে তদন্ত কমিশনের কথা বলা হয়েছে, বর্তমান সরকারের উচিত এইগুলো একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া, এদেরকে আইনের সম্মুখীন করা এবং এদের বিচারের সম্মুখীন করা। এই জনগণের অর্থ লুটপাট যদি আপনার এইটা যদি আমরা বিচার করতে না পারি, তাহলে ভবিষ্যতেও দেখা যাবে যে এরকম ষড়যন্ত্র হয়তো যারা রাষ্ট্রীয় যন্ত্রে থাকবেন তারা করতে পারে। জি, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আপনার কাছে আরেকটি সংবাদের
শিরোনাম নজরে আনতে চাই, একটু বিশ্লেষণ শুনতে চাই। 2012 সালের একটি খবর, সরকারের একচোখা নীতির কারণে এই দেশে দুর্নীতি বাড়ছে। কিন্তু ওই সময় 2012 সালের ওই সরকার বলতে শুনেছি আমরা যে এর আগের সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, এর আগের সরকার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা বরং দুর্নীতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করেছে। শেখ হাসিনার শাসনামলে কোনো দুর্নীতি হয়নি, জিরো টলারেন্স। এটা তো একটা মিথ্যাচার, কারণ আপনি যদি ওই দুর্নীতিতে চ্যাম্পিয়নের যে রেকর্ডটা আপনার 1996 সালে আপনার হাসিনা আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে 23শে জুন স্বাধীনতা পরবর্তী সময় আসার পরে আপনার তারা যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতির রেজাল্ট হিসেবে চ্যাম্পিয়নশিপটা আসছে খালেদা জিয়ার সরকার আমলে, এবং খালেদা জিয়ার সরকার যখন দায়িত্ব নিচ্ছে এই দুর্নীতিটাকে তারা আপনার মিনিমাইজ করার চেষ্টা করছে। এবং যেটা হয়েছে যে আপনার 2007 সালে 111 গভর্নমেন্ট আসার পরে দুর্নীতিটা ছিল একটা কভার, এটাকে সামনে রেখে আপনার বিভিন্ন ধরনের প্রচার অভিযান হয়েছে, মানে হ্যাঁ। এবং আপনি দেখবেন যে মূল যে দুর্নীতি আপনার বিভিন্নভাবে টাকা নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, আপনার বিভিন্ন ব্যবসায়ীদেরকে ক্লিন চিট দেওয়া, বিভিন্ন ধরনের কার্যক্রম যেটা অতীতে বাংলাদেশে আর কখনো দেখেন, ওইটা কিন্তু ছিল শুরু। এবং 2009 সালে যখন আপনার এই আওয়ামী লীগ এই আর্মি ব্যাকড গভর্নমেন্টের মাধ্যমে একটা প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসলো, এই দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজ করেছে। শেয়ার বাজারের দুর্নীতি, এরকম বিভিন্ন ক্ষেত্রে তারা আপনার মানে রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করা, চুরি না, সরাসরি লুটপাট করা। যেমন এই কিছুদিন আগে আমি শুনতে পেরেছি এক ডাক্তারের কাছে বলছে যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতি, প্রত্যেকটা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেশিনারি যে নাম করে মানে ফুল পেমেন্ট না হয়েছে, কোনো যন্ত্রপাতি ডেলিভারি দেওয়া হয় না। এটা নাসিম সাহেবের আমলের ঘটনা। এবং সেই মামলা এখন হচ্ছে আপনার যারা মানে বাধ্য হয়ে স্বাক্ষর করেছেন যেসব সিভিল সার্জনরা, অনেকে হয়তো আপনার মানে সমর্থন করেও করেছেন, কিন্তু সবাই তো আর সমর্থন করেননি, তারাও আজকে সেই মামলা আসামি হচ্ছেন। তো এইভাবে আর কি রাষ্ট্রীয়ভাবে এটাকে মানে একটা ইনস্টিটিউশনে দুর্নীতিকে পরিণত করা হয়েছিল সেই 2009 সালের সরকার থেকে। মানে একটা মাফিয়া স্টেট যেভাবে করাপশন করে এবং অন্যের ঘাড়ে দায় চাপায়, উদর ঘাড়ে, সেভাবেই চলেছে। ডক্টর ওমর ফারুক, আপনার কাছ থেকে আরেকটি সংবাদের শিরোনাম শুনতে চাই। ফাঁসি থেকে রক্ষা শীর্ষ সন্ত্রাসী জোসেফের। এরকম অনেক রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা আমরা দেখেছি, বেশ কয়েকজন আলোচিত সন্ত্রাসী রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা করা শুরু করেন। রাষ্ট্রপতি ক্ষমা করতেই পারেন, এটা রাষ্ট্রপতির একক এখতিয়ার। কিন্তু চিহ্নিত, গোটা জাতির কাছে চিহ্নিত এরকম অপরাধীদেরকে, খনি তাহের পুত্র, হ্যাঁ, তো এরকম আলোচিত ব্যক্তিদেরকে যদি সাধারণ ক্ষমাই করা হয়, প্রচুর নির্দোষ মানুষও তো কারাগারে বছরের পর বছর নিভৃতে কাঁদে। তো এই বিশেষ সুরক্ষা বা বিশেষ সুবিধা রাষ্ট্রপতির একক সিদ্ধান্তে দিয়েছে বলে মনে হয়। যদিও রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা বলছেন, এর পেছনে কি কোনো রাজনৈতিক স্বার্থ বা অন্য কোনো স্বার্থ কাজ করেছে কিনা? অবশ্যই আমরা যার কথা আপনি বলছেন শীর্ষ সন্ত্রাসী, আমরা পত্র পত্রিকায় ব্যাপকভাবে যার নামটা পেয়েছি, জোসেফ নামে যিনি পরিচিত, আসলে তার নাম হচ্ছে তোফায়েল আহমেদ। তো তার ভাই ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ, এবং তার আরেক ভাই ছিলেন 40 নম্বর ওয়ার্ডের কমিশনার হারিস আহমেদ। তো এইগুলো হচ্ছে একটা পরিবারের গল্প। আপনারা জানেন যে আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান একটা যে ডকুমেন্টারি প্রকাশ করেছে, সেখানে কিন্তু এই বিষয়টা উঠে এসেছে বিস্তৃতভাবে। তবে আমাদের কাছে আমরা একেবারে পত্রপত্রিকায় বাংলাদেশে যারা সচেতন নাগরিক আছেন তারা জানেন যে জোসেফ যে নামটি, সুব্রত বাইন, জোসেফ, এরা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, যাদেরকে ধরার জন্য সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এবং ঢাকা সহ বাংলাদেশের বড় বড় মার্ডার, হত্যাকাণ্ড, দুর্নীতি, খুন, জখমের যে ঘটনাগুলো ঘটে সেখানে তাদের নামটা সবসময় জড়িয়ে যায়। তো এমতো অবস্থায় যেই ঘটনার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 1996 সালে মোহাম্মদপুরে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, মোস্তাফিজুর রহমান নামে একজন ব্যবসায়ীকে। তাকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে বাজারে, অসংখ্য শত শত মানুষের সামনে। তো 1996 সালে যা সরকারে কারা ছিল আমরা জানি, অর্থাৎ এই আওয়ামী লীগ সরকারই ছিল, ফেসিবাদের সরকারই ছিল প্রথম দ্বিতীয় দফাতে স্বাধীনতার পরে। তো সেই
রাষ্ট্রের যে সহযোগিতা নিয়ে তিনি সেখান থেকে মুক্তি পেয়ে যান। অর্থাৎ তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়নি, বিচারের আওতা আনা হয়নি। 2004 সালে এসে এই ভুক্তভোগীর পরিবার মুস্তাফিজুর রহমান যিনি নিহত হয়েছেন তাকে প্রকাশ্যিত বলে হত্যা করা হয়েছে। এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড অনেকগুলোই ঘটেছে, কিন্তু তার পরিবার যখন মামলা করেছে 2004 সালে তখন আদালত কর্তৃক তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এখানে ফাঁসির দণ্ড আরও অনেকেই প্রাপ্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন আনিস আহমেদ, তার ভাই হারিস আহমেদ, এরা দুজনে সেখানে জড়িত। যেই লোকটি ফাঁসির দণ্ড পেয়েছে সে যদি নির্দোষ হয়, তার যদি এভিডেন্স থাকে, তাহলে হয়তো সে সরকারের কাছে হাইকোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারে। তো 2007 সালে হাইকোর্টের আপিল বিভাগ এটিও খারিজ করে দিয়েছে তার আবেদন, অর্থাৎ তার ফাঁসির রায়টি বহাল ছিল। তো 2007 সালে যিনি ফাঁসির রায় বহাল ছিল, 2004 সালে যার ফাঁসি হয়েছে প্রকাশ্যিত বলকে যিনি হত্যাকাণ্ডে জড়িত, ঢাকা শহরের যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত তাদের মধ্যে দুটো গ্রুপ প্রসিদ্ধ, একটা হচ্ছে 7 স্টার গ্রুপ আর হচ্ছে 5 স্টার গ্রুপ। এই দুইটা গ্রুপের সাথে কিন্তু সুব্রত বাইন, শিশু সন্ত্রাসী, এবং জোসেফ, এদের নাম জড়িত আছে। তো এই ধরনের একজন চিহ্নিত সন্ত্রাসী খুনি, যার এই বাহিনীগুলো তৈরি করেছিল কারা, কিসের স্বার্থে? এটা তো সেই সময়ে 1996 থেকে এদের উত্থান হয়েছে সেই সরকারের আমলে। এখন কারা করেছে, কি করেছে, এগুলো তো একেবারে দিবালোকের মতো স্পষ্ট, আমাদের বলার অপেক্ষা রাখে না। তো এখন এই ধরনের ব্যক্তিকে যখন যিনি সামগ্রিকভাবে রাষ্ট্রের কাছে, জনগণের কাছে, পত্রিকা, নিউজ প্রিন্টের কাছে, নিউজ মিডিয়ার কাছে পরিচিত একজন ব্যক্তি, যার বিরুদ্ধে 11টি খুনের মামলার একজন 11 জনকে খুন করেছে, তাকে যে রায় দেওয়া হয়েছিল যে তার ফাঁসি হবে, এবং আরেকজন সন্ত্রাসী ওখানে আছে আর তার ভাই যিনি ওয়ার্ড কমিশনার আছেন হারিস আহমেদকে 2038 সাল পর্যন্ত তার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ 2038 সালে জানুয়ারি মাসে তিনি মুক্তি পাবেন সাজা যাবজ্জীবন পেয়ে, অথবা যদি জরিমানা না দিলে 39 সাল পর্যন্ত থাকবে, তার 1 বছর পর্যন্ত। অথচ তাকেও মুক্তি দেওয়া হয়েছে, শুধু যে জোসেফকে দেওয়া হয়েছে তোফায়েল আহমেদ জোসেফ শুধু না, তার ভাই হারিস আহমেদ তিনিও মুক্তি পেয়েছেন, তাকে দণ্ড থেকে মুক্তি দেওয়া হয়েছে। অবশ্যই যিনি আদালতে হাজিরা দেননি তিনি পলাতকে ছিলেন, এখনও পলাতকে আছেন। বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রপতি তো যে কাউকে ক্ষমা করে দিতে পারেন, তো এ ধরনের একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন, এবং আইনের মধ্য দিয়ে যায় কিনা, নৈতিক কিনা, আইনের মধ্য দিয়ে কোনোভাবেই যায় না। যখন এই আবেদনটি তিনি করেছেন, তার মা আবেদনটা করেছেন মূলত সন্তানের পক্ষে। এই আবেদনটা করার পরে তখন আইন মন্ত্রণালয়ের কাছে যখন এই আবেদনটা করা হয়, তখন আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করেছেন তখনকার সাংবাদিকরা যে এটা কি গ্রহণযোগ্য, এভাবে হবে কিনা। তখন তিনি বললেন যে না, আমরা তো যে কারো আবেদন গ্রহণ করতে পারি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তখন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি মিজানুর রহমান, তিনি সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তখন, তৎকালীন সরকারে। তিনি বলছেন না, আমরা একটা মানবিক দৃষ্টিতে বিচার করতে পারি, একজনকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু এমন একটি লেভেলে এসে এটিকে আমাদের আমলে নেওয়ার গভর্নমেন্টের উচিত হয়নি, এটা তিনি প্রতিবাদ করেছিলেন। কিন্তু আলটিমেটলি আইন মন্ত্রণালয় সেটি প্রসিড করেছে, এবং সরকার তার যে ফেসিবাদী ক্ষমতা প্রয়োগ করে আইনের বাইরে গিয়ে এই সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে। এবং মানে এর পেছনে তাদের রাজনৈতিক স্বার্থ ছিল, এবং তার মানে সেই রাজনৈতিক স্বার্থ যেটি রাষ্ট্রের জন্য বা সমাজের জন্য বা সভ্যতার জন্য হুমকি, সেই হুমকিকে রাষ্ট্রপতি এক প্রকার আশ্রয় প্রশ্রয় দিলেন। এবং 2019 সালের ঘটনা, এটি মুক্তির ঘটনা। এর আগে 2018 সালে ইলেকশন হয়েছে, আমরা জানি, রাতের ইলেকশন হয়েছে, এবং সেই ইলেকশনে কারা সরকারকে সহযোগিতা করেছে, যেহেতু সেনাপ্রধানের ভাই ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। এমত অবস্থায় আমার মনে হয় এই ধরনের ব্যক্তি, যার ভাই শীর্ষ সন্ত্রাসী, অপরাধী, যিনি জেলে আবদ্ধ আছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তার ভাই এমন একটি সরকার গুরুত্বপূর্ণ নির্বাহী বিভাগের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন। সুতরাং এখানে তো তার ইনভলভমেন্ট আছে, এটা সহজে বোঝা যায়। এবং সে সময়কার সরকারকে পুলিশ এবং সেনাবাহিনী যেভাবে রাতের ভোট করার জন্য সহযোগিতা করেছিল, সেটা তো আমরা সকল ভিডিও চিত্র সহকারে আমাদের কাছে তথ্যচিত্র রয়েছে। তো এখানে বোঝা যায় রাষ্ট্র শুধুমাত্র সরকার নয়, একেবারেই রাষ্ট্রের সকল যন্ত্রগুলো এই ফেসিবাদকে সহযোগিতা করেছে ফেসিবাদী হয়ে ওঠার জন্য, যার কারণে একজন খুনি বিচার থেকে মুক্তি পেয়ে যায়, ফাঁসির দণ্ড থেকে মুক্তি পেয়ে যায়, আর অন্যদিকে নিরপরাধ মানুষরা ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধে মানুষ বছরকে বছর কারাগার অন্তরালে বিচার। একই বিষয়ে ইঞ্জিনিয়ার রেজাল্ট করিম, রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু এই ব্যক্তিগুলো তো আসলে সভ্যতার জন্য থ্রেট ছিল, দেশের জন্য থ্রেট ছিল, তাদেরকে মুক্তি দেয়া এটি কি উপহার ছিল? এই যে আজিজ আহমেদ সাহেবকে যে সেনাবাহিনীর প্রদান করা হলো, এটাই তো একটা লজ্জাস্কর বিষয়। কারণ আপনি দেখবেন যে আপনি ফর এক্সাম্পল একটা ছেলে বিসিএস এর কোয়ালিফাই করলো বা
পুলিশ ডিপার্টমেন্টে কোয়ালিফাই করলো বা আর্মিতে কমিশনারে কোয়ালিফাই করলো, তার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক হয়। যার পুরো ফ্যামিলি সন্ত্রাসী, হারিস আহমেদ, জোসেফ বা তোফায়েল আহমেদ, আপনার তারা হলো শুধু শীর্ষ সন্ত্রাসী বললেই ভুল হবে, তারা সন্ত্রাসী কুল শিরোমণি। এইরকম একটা ফ্যামিলির লোকদেরকে আপনার সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করে, এবং তার আগে সে বিডিআর এর প্রধান ছিল, এবং বিডিআর এর আপনার ব্যাপক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এবং যখন উনি এলপিআর এ গেলেন এবং এই অনুষ্ঠান প্রচারিত হলো, তখনও তার যে অডাসিটি, আপনার এইটা সম্পূর্ণ মানে এই রাষ্ট্রকে একেবারে একটা কলঙ্কজনক অবস্থায় কিন্তু শেখ হাসিনা নিয়ে গিয়েছিল। যে আইন মন্ত্রণালয় এটা অ্যাকসেপ্ট করার কথা না, এটা তো একটা আপনার রাষ্ট্রদ্রোহিতামূলক আপনার একটা বিষয়। কোন গ্রাউন্ডে আপনার এই আজিজ সাহেবের ভাইরা বা আপনি যে বললেন তাহের সাহেবের পুত্ররা আপনার ক্ষমার সুপারিশ পায়? আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং দেশের মান মর্যাদাকে কমপ্লিটলি ভুলণ্ঠিত করা, এবং এগুলো আসলে মানে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আইনের মাধ্যমে তাদের বিচারের সম্মুখীন করা প্রয়োজন। বর্তমান যে বাস্তবতা এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের অনাস্থা টানপেরন চলছে, এমন বাস্তবতায় আপনি কি দেখেন একটা সুন্দর বাংলাদেশ হচ্ছে? আমি এখনো আশা করতে চাই যে আপনার যেমন ধরেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে টানাপোড়েন, এটা হচ্ছে আপনার তাদের আপনার মানে আধিপত্যদের দ্বন্দ্ব, যে আপনার কারা সরকার গঠন করবে, কে কত প্রভাবশালী, হ্যাঁ সরকার গঠন করবে, সেটা একটা বিষয় আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার জনগণ তো মানে এই গত ৭১ সালের পর থেকে অনেক বেশি সতর্ক। এখন বিশেষজ্ঞরা বলছে যে আপনার ৮০%-এর উপর ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনার জনগণ, আমরা তো শেখ হাসিনার সময় দেখছি ১০২% পর্যন্ত, না সেটা হচ্ছে আপনার ভোটারবিহীন ১০২% ভোট। এখন ভোটাররা আপনার ভোট কেন্দ্রে যাইতে আগ্রহী, বিভিন্ন জরিপ আমরা দেখেছি বা বিভিন্ন মানে সংবাদ, মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রতি একটা আগ্রহ, সচেতনতা এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া, এটা ভোট দেওয়া না, দেশপ্রেম বেড়ে যাওয়া। হ্যাঁ, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া, এটা একটা মানে আপনার যে একটা চেতনা বা চিন্তা, এটা শুরু হয়েছে। এবং আমি আশা করতেছি যে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে এক্সপেক্ট করতেছি, এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণ তাদের প্রতিনিধিদেরকে। কিন্তু বর্তমান পরিস্থিতি থেকে আপনি মনে করেন যে অবাধ সুষ্ঠু পরিবেশে হবে? রাজনৈতিক দলগুলোর কথাবার্তা একজন আরেকজনকে যে ভাষায় আক্রমণ করে, যেভাবে আক্রমণ করছে, এটা অভ্যুত্থানের বাংলাদেশের ভাষা হওয়ার কথা না। এই কারণে আমি আরো বেশি আশাবাদী যে আপনার ধরেন ফর এক্সাম্পল একটা রাজনৈতিক দল কোনো ভুল সিদ্ধান্ত নিল, সেটা কিন্তু অন্য রাজনৈতিক দল উৎপেদ থাকে সেই ভুলটাকে চিহ্নিত করার জন্য, এবং পাবলিক কিন্তু ডিসাইড করে যে আসলে ভুল করেছে কিনা শুদ্ধ করেছে। আপনি একটা বক্তব্য দিলেন, সেটা পাবলিক গ্রহণ করবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ যে রাজনৈতিক দলগুলো আপনার যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এখন এইটা জনগণ তাদেরকে গ্রহণ নাও করতে পারে। এবং কেউ যদি চিন্তা করে যে ভোট কারচুপি করবে হাসিনার আমলের মতো বা অন্যান্য আমলের মতো, সেটা সম্ভব নাও হতে পারে। কারণ ভোট কেন্দ্রে কিন্তু যেমন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই যে বিভিন্ন পদায়ন নিয়ে, আমলা মাঠ প্রশাসনের পদায়ন নিয়ে আপত্তি করা হচ্ছে, লটারির বিরোধিতা করা হচ্ছে, নানান বিষয়ে যে তাদের পদায়ন নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। তার মানে তারা শঙ্কিত যে লেভেল প্লেইং ফিল্ড হয়তো শেষ পর্যন্ত থাকবে না। না, এইটাই কিন্তু আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। যে ধরেন আপনার, আমিও কথা বলেছি আপনার এই যে লটারির মাধ্যমে পুলিশ সুপারদেরকে যে পদায়ন করা হয়েছে, সেটা আমি ঘোরতর বিরোধিতা করেছি। এবং যেসব আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা হয়েছে বা রাজনৈতিক দলগুলো তাদের মানে লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চিন্তা চেতনা করতেছে, এটা কিন্তু পাবলিক একদম সতর্কভাবে খেয়াল রাখছে। এটা করে কোনো দলকে আলাদা করে সুবিধা দেওয়া, এটা কিন্তু করা যাবে না। কারণ আপনার এই প্রশাসনকে মাঠেই কাজ করতে হবে, এবং মাঠে যদি তারা আইনের বাইরে কাজ করে, সেটা জনগণ গ্রহণ করবে না। ২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের জনগণ, আমাদের তরুণ প্রজন্ম, এরা খুবই শক্তিশালী। কিন্তু কি করবে, মানে যদি তাদের কথা না রাখে, প্রত্যাশা পূরণ না হয়, আবার কি আন্দোলন হবে? আমার মনে হয় যে আন্দোলন পর্যন্ত যাওয়া লাগবে না। এই যে এটা আসলে একটা টেম্পারমেন্ট চেক করতেছে যে কতদূর করা যাবে না। এই আপনার সেই কারচুপির দিকে অথবা আপনার মানে প্রশাসনকে মানে প্রভাবিত করে যে আপনার ভোট একটা বাক্সে ভরা, সেটা আমি মনে করি না যে কোনো দল সাকসেসফুল হতে হবে। তাদেরকে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছ থেকেই ম্যান্ডেট নিতে হবে।
এর কোনো বিকল্প নাই আমি মনে করি। ডক্টর ওমর ফারুক। জি, একটা সুন্দর কথা বলেছেন আপনি যে আমরা কি আশাবাদী নাকি আমরা আবার পেছনের দিকে যাচ্ছি। আমরা অবশ্যই আশাবাদী হতে চাই। আমাদের আশা নিয়ে তো 71 থেকে 24 পর্যন্ত আমাদের আশা নিয়ে বেঁচে থাকতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচাতে হবে, পরবর্তী প্রজন্মকে আমাদের একটা সুন্দর পরিবেশ দিতে হবে। রাজনৈতিক দলগুলো যে এই ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আপনি যেটা বলেছেন এটা আসলে উচিত নয়, বরং উচিত ছিল যে আমি বরাবরই সব জায়গায় বলার চেষ্টা করি প্রতিযোগিতা থাকবে, কিন্তু ফেসিবাদ পতনের পরে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয় হওয়া উচিত ছিল, একটা সহনশীলতা আসা উচিত ছিল, এবং অন্তত একটা নির্বাচন বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। অন্তত একটা নির্বাচনের ক্ষেত্রে নিজেদের সবাইকে স্যাক্রিফাইস করা উচিত, যে আমরা আমাদের কিছু চাহিদাকে কমিয়ে ফেলি, আমরা একটা নির্বাচনকে সুষ্ঠুভাবে হতে দেই। আর আপনি যেটা বলেছেন আরেকটা, যে মানুষ আসলে কি আবার আন্দোলন করবে? আসলে অবশ্যই আন্দোলন করবে। বাংলাদেশের মানুষ আন্দোলন শিখেছে, প্রতিনিয়ত রক্ত দিতে থাকবে। এবং একটা ফেসিবাদের মতো একটা সরকার যেটি 5ই আগস্ট 2024 পতন ঘটেছে, এটা তার একদিন দুই দিন আগেও কেউ প্রিডিক্ট করেনি, কেউ কল্পনাই করেনি। এমন ঘটনা ঘটে গেছে। তো এখানে এই যুগে এসে সচেতন, আজকের যুব সমাজ যেভাবে সচেতন হয়েছে এবং মিডিয়ার যেভাবে এক্সপ্লোরেশন হয়েছে, এখানে আসলে কেউ জোর করে 9-6 করে ক্ষমতায় থাকতে পারবে আর ফেসিবাদের মতো করে আবার নিজেদেরকে গড়ে তুলবে রাজনৈতিক দল, তাদের এক্সিস্টিং বাংলাদেশে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। এদের পতন হবে। আপনি ক্ষমতায় থাকতে হয়তো থাকবেন জোরপূর্বক, কিন্তু বেশি দিন এটা লাস্টিং করবে না। প্রশাসনের পদায়ন নিয়ে রেজাল্ট ভাই যেগুলো বললেন, যে পদায়ন নিয়েও প্রশ্ন তুলেছে। হ্যাঁ, প্রশ্ন থাকবে, দ্বিমত থাকবে, কিন্তু দ্রুত তার একটা সলিউশন লাগবে। আমরা দেখি যে অনেকগুলো কমিশন হয়েছে, এখানে অনেক মতবিরোধ হয়েছে, এক জায়গায় এসে কিছুটা সলিউশন হয়েছে। এগুলো আরও দ্রুত হওয়া উচিত ছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমান সরকারে যারা দায়িত্ব পালন করছেন, তারা যদি নির্বাচনী নীতিমালা বিধিমালাগুলোকে একটা ইনস্টিটিউশনালাইজ করে দিতে পারেন, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা সহজ হবে। যে যারা খুব স্বপ্ন দেখেন যে আমি খুব সহজেই রাজনীতিক একটা ব্যবসা আমি ধরবো, আমার কোনো ব্যবসা নেই, কোনো কাজ নাই, রাজনীতি বড় ব্যবসা, আমি এখান থেকে কোটি কোটি টাকা কামাবো, আসলে কি এরকম কেউ ভাবছে? যদি কেউ ভাবে, তার জন্য এটা বুমেরাং হবে। অবশ্যই অনেকেই ভাবছে। আপনার দুইজনের মধ্যেই কিন্তু একটা জায়গায় আমি মিল পেলাম, যে দুইজনই বলছেন যে একটা শ্রেণী ভাবছে। রাজনীতি কারো পেশা হতে পারে না। প্রত্যেকটি রাজনীতিক যারা নির্বাচন করবেন, তার যদি সুনির্দিষ্ট আয়ের যদি উৎস না থাকে, পেশা যদি না থাকে, তাহলে তার নির্বাচনে আসা উচিত নয়, তাকে নির্বাচনে নমিনেশন দেওয়া উচিত। তাই মনে করেন? অবশ্যই, কারণ আপনার এরকম কি নমিনেশন হচ্ছে, এরকম কি রাজনীতি হচ্ছে? অবশ্যই হতেছে, কারণ আমরা তো প্রধান রাজনৈতিক দলগুলোর কারা কারা ক্যান্ডিডেট হবেন সেটা তো আমরা অলরেডি একটা তালিকা পেয়েছি, এবং তারা মাঠে প্রচার অভিযান চালাচ্ছেন। এবং আপনার দেখা গেছে যে তাদের আয়ের উৎস কি, এটা নিয়েও কিন্তু জনগণ প্রশ্ন করতেছে। অনেকে আবার কিন্তু সেই প্রশ্নের জবাবও দিচ্ছে। এটাও যে একটা জবাবদিহিতামূলক যে একটা ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা একটা শুভ দিক। কিন্তু স্টিল আপনার অনেক চেঞ্জ করতে হবে। কারণ আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি 2009 সালে শেখ হাসিনা নির্বাচনের আগে 8 সালে তিনি যে হলফনামা দিয়েছেন নির্বাচন কমিশনের, সেখানে তার জমির পরিমাণ খুবই অল্প দেখিয়েছেন। কিন্তু এখন ওটার তথ্যগুলো বের করে দেখা যাচ্ছে তার জমির পরিমাণ প্রায় 30 গুণ বেশি ছিল। এখন যারা এই কাজগুলো করেছে, নির্বাচন কমিশনে যারা কর্মকর্তা ছিল, স্টাফ ছিল, অফিসাররা ছিল, তারা তো এগুলোকে ম্যানিপুলেট করেছে। তাদেরও জবাবদিহি, তারা এগুলো দেখেন নাই, চেক করে নাই, দুদক এগুলো সমন্বয় করে নাই। এখন তাদেরকে জবাবদিহিতার আনা হচ্ছে। এখনো যদি নির্বাচন কমিশনের কর্মকর্তারা, কর্মব্যক্তিরা যদি এই কাজগুলো করেন, জনগণের দায়িত্ব আছে। কারণ এই হলফনামাগুলো কিন্তু ভাই আপনার ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়, এবং আমরা জানি যে এইসব রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পদ তাদের অনেক বেশি। অথবা মনে করেন একজন লোক মানে আপনার হয়তো 5000 টাকা ট্যাক্স প্রদান করেন, তার পার্লামেন্টে যাওয়ার দরকারটা কি? আপনার সে মানে অত্যন্ত লেভিশ লাইফ লিড করে, কিন্তু ট্যাক্স প্রদান করে 5000 টাকা বা 10,000 টাকা, এবং দেখা যায় যে রাতারাতি এমপি মন্ত্রী হওয়ার পরে এটা 100 গুণ, 200 গুণ, 300 গুণ সম্পদ বেড়ে যায়। এইটা জনগণেরও এই জিনিসগুলো দেখার দরকার আছে, তাদেরকে আইনের মুখোমুখি করা। কারণ আমরা এখন আশা করতেছি যে আমরা একটা আইনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হবে, মানে ন্যায় বিচারের বাংলাদেশ পাবো। আপনাদের দুজনকেই ধন্যবাদ। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।